একটি সরকার যখন ক্ষমতায় থাকে তখন অনেকগুলো ভালো কাজও করে, আবার অনেকগুলো খারাপ কাজও করে। বন্ধুদের আরো জোরালোভাবে এটা প্রকাশ করতে হবে। আমাদের দেশে যদি ক্ষুধা, দারিদ্র, বেকার সমস্যা থাকে তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ কিন্তু কোনোদিন করতে পারবো না। আমি অত্যন্ত স্পষ্ট কথা বলি, যারা এই শিল্প প্রতিমন্ত্রী বোম ফাটিয়েছেন। আপনারা যারা ইতিমধ্যে দেখেছেন আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। দর্শক বন্ধুরা, এবার শিল্প প্রতিমন্ত্রীর এমন কিছু বক্তব্য ভাইরাল হয়েছে, আর যেই বক্তব্যগুলো নিয়ে এখন সারা দেশে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দর্শক বন্ধুরা, শিল্প প্রতিমন্ত্রী তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে এমন কিছু বার্তা পাঠিয়েছেন। তিনি বলে যাচ্ছেন ক্ষমতা ছেড়ে দেওয়াই ভালো, কারণ জনগণ আর চাচ্ছে না। এবং সেই সাথে তিনি বর্তমান সময়ের খাদ্য সামগ্রীর সেই ঊর্ধ্বগতি মূল্যকে কেন্দ্র করে এমন কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলো শুনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার সেই বার্তাগুলো আপনাদেরকে শোনাবো। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা অত্যন্ত চমৎকারভাবে কিছু আলোচনা করেছেন। আপনারা ব্যারিস্টার রুমিন ফারহানার সেই আলোচনাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে আসি। অবশ্যই ধৈর্য সহকারে পুরো বক্তব্যগুলো শুনবেন, তাহলে সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বিভিন্ন দলে বিভক্ত একটি সরকার যখন ক্ষমতায় থাকে তখন অনেকগুলো ভালো কাজও করে, আবার অনেকগুলো খারাপ কাজও করে। সাংবাদিক বন্ধুদের উচিত যেটি ভালো কাজ করবে সেটার জন্য অভিনন্দন জানানো, আর যেটি খারাপ কাজ করছে সেটাকে নিন্দা জানানো, এবং এটাই হইল নিয়ম। আমাদের দেশে আজকে যে অবস্থা বিদ্যমান, দেশ আমরা এগিয়ে চলছে, দেশকে উন্নয়নের রোল মডেল, কিন্তু তারপরেও আমরা বলবো দেশে আজকে যে অরাজকতা, নৈরাজ্য যেটি সৃষ্টি হচ্ছে, এবং ব্যবসার নামে আজকে যেভাবে লুটপাট চলছে, আজকে মানুষের যেভাবে পকেট কাটা হচ্ছে, এগুলি কিন্তু আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের আরও জোরালোভাবে এটা প্রকাশ করতে হবে। আজকে বাজারে আপনি যখন যান দেখেন বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কেন ঊর্ধ্বগতি? আমাদের কিন্তু কোনো কিছুর অভাব নেই, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। চাল, ডাল, তরি তরকারি, মাছ, মাংস থেকে শুরু করে আমরা কিন্তু সবগুলোতে স্বয়ংসম্পূর্ণ। তারপরেও আজকের এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মাধ্যমে আজকে দেশের এই অবস্থা বিরাজ করছে, এবং এখানে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একইভাবে আমি বলবো আমাদের এসএমই খাতে আজকে ক্ষুদ্র উদ্যোক্তারা যারা ওই যে বলছেন মুড়ি, চানাচুর এগুলো বিক্রি করে যারা চলতো, আজকে বড় বড় প্রতিষ্ঠানগুলি কিন্তু সেটা হাত বাড়িয়েছে, যার কারণে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলি তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না। বাংলাদেশের 17 কোটি মানুষ, এবং আমাদের এখানে বেকার সমস্যা অনেক। এই নেত্রী একাধিকবার বলেছেন যে বেকাররা চাকরির বিষয়ে না দৌড়িয়ে তাদেরকে উদ্যোক্তা হিসাবে তোমরা সৃষ্টি করো। সে উদ্যোক্তা সৃষ্টি করতে গেলে স্থানীয়ভাবে যেখানে যে কাঁচামাল পাওয়া যায় তার উপরে ভিত্তি করে তাদেরকে ঋণ প্রদান করতে হবে, তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। আমরা কিন্তু স্টেজে বলি যে আমরা করছি, এগুলো বাস্তবে কিন্তু তার সাথে কোনো মিল নেই। কাজে আমি বলবো এসএমই ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমরা উন্নত বিশ্বের কাতারে যাওয়ার জন্য, বর্তমানে আমরা মধ্যমায় দেশে উন্নীত হয়েছি, আমরা উন্নত বিশ্বের কাতারে যেতে হলে আমাদের দেশের বেকার সমস্যার সমাধান করতে হবে, আমাদের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কিন্তু স্মার্ট বাংলাদেশ করতে পারবো। আমাদের দেশে যদি ক্ষুধা, দারিদ্র, বেকার সমস্যা থাকে তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ কিন্তু কোনোদিন করতে পারবো না। যার কারণে আমাদেরকে এদিকে নজর রাখতে হবে। একটা দেশের অর্থনীতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যার কারণে আমাদের অর্থনীতি যাতে আরও সুদৃঢ় হয়, শক্তিশালী হয়, সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে অবাক লাগে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে
সেখানে আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ বেকার, লক্ষ লক্ষ ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তা, তাদের কিন্তু ঋণ মকুব করা হয় না। কাদের ঋণ মকুব করা হচ্ছে? যারা ব্যাংকের টাকা, কোটি কোটি টাকা তারা নিয়ে সেগুলি তারা কি করছে, বছরের পর বছর প্রতি বছর তাদের ঋণ মকুব করা হচ্ছে। এই ব্যাপারে ইকোনমি ফোরামকে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। কারণ তারা একবার কিন্তু ঋণ মকুব করছে, বারবার তারা শিডিউল করছে, বারবার তারা ঋণ মকুব করছে, আবার পুনরায় তারা ঋণ নিচ্ছে। তাদের যে ঋণগুলা, এই লক্ষ কোটি টাকার এই ঋণ যেগুলি মকুব করা হচ্ছে, এগুলি যদি আমরা সিবি ফাউন্ডেশন সহ ওই ধরনের যেসব প্রতিষ্ঠান রয়েছে, আমরা যদি তাদেরকে এই টাকাগুলো দিই, তাহলে আমাদের দেশ আরও অনেক দূরে এগিয়ে যাবে। ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান যাদেরকে আমরা এই টাকাগুলি দিয়ে আমরা তাদের ব্যবসাকে আরও সমৃদ্ধিশালী করতে পারি, কিন্তু আমরা সেটা না করে আমরা প্রতি বছর বছর এটা আমরা তাদের ঋণ মকুব করছি। এবং এই ব্যাপারে অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সকলের কাছে আমি ইতিপূর্বে একাধিকবার বলেছি যে এদেরকে যাতে ঋণ মকুব করা না হয়, আর কাদেরকে সুবিধা দেওয়া হয় এবং কারা ব্যাংকের মালিক হয়েছে, কিভাবে মালিক হয়েছে, এগুলো আপনাদেরকে ইকোনমি ফোরাম আপনাদেরকে নিয়ে আসতে হবে। আমি অত্যন্ত স্পষ্ট কথা বলি, যারা এক সময় ব্রিফ কেস নিয়ে ঘুরত, আমার ঢাকা শহরে রাজনীতি বয়স 50 বছর, আমি দেখেছি ব্রিফ কেস নিয়ে ঘুরত। অনেকের কাছে টাকা ছিল না, অনেকে বলতো একটা সিগারেট দাও। আজকে তারা ব্যাংকের মালিক। এই ব্রিফ কেস থেকে এভাবে টাকা কিভাবে এসে আজকে তারা ব্যাংকের মালিক, এবং সরকারি ব্যাংকের থেকে টাকা নিয়ে তারা বেসরকারি ব্যাংকের পরিচালক হয়েছেন। আমি জানি না আমাদের অর্থ মন্ত্রণালয় এই যে যারা সরকারি ব্যাংকের থেকে টাকা নিয়ে পরিচালক হয়েছেন বেসরকারি ব্যাংকে, নামগুলি প্রকাশ করা উচিত। কেন ওনারা করেন না আমি জানি না। যে লুটপাট করে বড়লোক হচ্ছে, তাকে আরো আমরা সুযোগ দিচ্ছি লুটপাট করে বড়লোক হওয়ার জন্য। আজকে কিছু কিছু ব্যক্তির কাছে আজকে সারা ব্যাংক থেকে শুরু করে সারা অর্থনীতি আজকে জিম্মি হয়ে পড়ে আছে। এই সিন্ডিকেটকে আমাদের মানতে হবে। মানে প্রধানমন্ত্রীকে বলা হয়েছে যে আপনি আজকে যদি স্মার্ট বাংলাদেশ করতে চান, তাহলে আপনার এই জনগণের চাকরি থেকে শুরু করে সর্বদিক দিয়ে অর্থনৈতিকভাবে যদি উন্নতি না হয়, আমার দেশে যদি বেকার সমস্যা থাকে, আমার দেশে যদি রুগ্ন শিল্প থাকে, আমার দেশের যদি স্বাস্থ্য শিক্ষার যদি উন্নয়ন না হয়, তাহলে স্মার্ট বাংলাদেশ কিভাবে হবে? আমার এটাই এই কাজে স্মার্ট বাংলাদেশ করতে গেলে আমাদেরকে সকল দিকে নজর রাখতে হবে। আমাদের ক্ষুদ্র মাঝারি যারা আছে তাদেরকে ঋণ দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। বেকার যারা রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এগুলাকে উন্নতির দিকে, এবং সেটা নিয়েও নানান আলোচনা চলছে, সমালোচনা চলছে, অনেক কিছু। এর মধ্যেই নানান চাপান উত্তরের মধ্যেই শিল্প প্রতিমন্ত্রী বোম ফাটিয়েছেন। আপনারা যারা ইতিমধ্যে দেখেছেন আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলছি। উনি যুগান্তরকে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে যুগান্তর বলছে তিনি নানান বিষয়ে, সরকারের ভেতরকার নানান বিষয়ে অত্যন্ত খোলামেলাভাবে কথা বলেছেন। তিনি সিন্ডিকেট নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত তাদের কেউ কেউ এখন মন্ত্রী আছেন। তিনি বলেছেন তিনি যদি সব কথা বলেন, উইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট, ওনার লাশ পড়ে থাকবে। সেই লোকটি দীর্ঘ 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 বছর, 30 বছর প্রায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের রাজনীতি করছেন। আওয়ামী লীগ থেকে বেশ কয়েকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অথবা অনির্বাচিত অবস্থায় সংসদে গেছেন, যেটাই আপনারা বলেন না কেন। উনি মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, ওনাকে একটা মিডিয়া দেয়া হয়েছে, অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু উনি কম পান নাই। এবং ব্যবসা বাণিজ্য ওনার, আমি যতদূর জানি, বেশ ভালো ব্যবসা বাণিজ্য ওনার আছে। সুতরাং কামাল আহমেদ মজুমদার, যে নামটি আমরা আলোচনা করছি, আমাদের শিল্প প্রতিমন্ত্রী, তিনি যে সরকারের কাছের মানুষ, ঘনিষ্ঠ মানুষ, এবং ওনার এই ইন্টারভিউতে উনি বারবার একটা কথা বলছিলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সব জানিয়েছি, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে তার একটা ঘনিষ্ঠতা আছে,
একটা পার্সোনাল কথা বলবার মতন ভালো স্পেস আছে এবং তিনি তার মন্ত্রণালয়ের খুঁটিনাটি যাবতীয় কিছু তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছেন বলে তিনি দাবি করেন, তারপরেও তিনি আশঙ্কা করছেন যে তার লাশ পড়ে থাকতে পারে রাস্তায়। সরকারের ভেতরে সরকারটা কে? সরকারের ভেতরে সরকারের চেয়েও ক্ষমতাশালী কারা, যারা আসলে সরকারটাকে চালাচ্ছে, যাদের ভয়ে সরকারি দলের সঙ্গে যুক্ত দীর্ঘ সময় রাজনীতি করা এবং সংসদ সদস্য হওয়া এবং এখন মন্ত্রী অবস্থায় থাকা একজন আশঙ্কা প্রকাশ করেন যে তিনি যদি কিছু ফাঁস করেন তাহলে তার লাশ পড়ে থাকবে। আর এমন কি তথ্য তিনি জানেন যে যেটা ফাঁস করলে লাশ পড়তে পারে? তার মানে বাংলাদেশে সরকারের ভিতরকার তথ্য বা সরকারের কোনো অপকর্ম বা সরকারের কোনো দুর্নীতি দুঃশাসন ফাঁস করলে লাশ হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা কিন্তু এই তথ্যটা দিয়ে অনেক কিছু মেলাতে পারি, কারণ অতীতে আমরা কাউকে লাশ হতে দেখেছি যাদের হত্যার বিচার 13-14 বছরেও হয় নাই, কোনো সুরাহা করা যায় নাই। এনিওয়ে, আমি সেই দিকে আর না যাই, আপনারা বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি। আমি একটু দেখি এই ইন্টারভিউতে বা এই সাক্ষাৎকারে উনি কি বলেছেন। উনি সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলেছেন, দুর্নীতি লুটপাটের সঙ্গে বড় রাঘব বোয়াল জড়িত তাদের কথা বলেছেন, অর্থনৈতিক দুরবস্থা যেটা চলছে বাংলাদেশে বর্তমানে সেটা নিয়ে কথা বলেছেন, ঋণ খেলাপি সহ স্পর্শকাতর নানা বিষয়ে তিনি কথা বলেছেন। আমি একটু পড়ে শোনাই। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে প্রতিমন্ত্রী হিসেবে কি আপনি আপনার কাজ করতে পারছেন, আপনার কাজে কোনো প্রতিবন্ধকতা কি আছে, তখন তিনি ক্ষোভের সঙ্গে বলেছেন যে তার যে মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়, তার অধীনে 19টি সংস্থা আছে। এই 19টি সংস্থা যারা চালাচ্ছেন চেয়ারম্যান এবং ডিজি হেড, যারা তারা চেয়ারম্যান অথবা ডিজি, এবং তিনি বলছেন সকল ক্ষমতা এই চেয়ারম্যান এবং ডিজির হাতেই ন্যস্ত। 10টা চাকরি 20টা চাকরি তারা এক কথায় দিয়ে দিতে পারে, কামাল আহমেদ মজুমদার একটা নিয়োগও দিতে পারেন না। সম্ভবত এটাও তার একটা বড় ক্ষোভের জায়গা, তিনি কোনো নিয়োগ দিতে পারেন না। তিনি খোলাখুলি বলেছেন যে চেয়ারম্যান ইচ্ছা করলে একদিনে 10 জন নিয়োগ করতে পারে, মন্ত্রী। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই বক্তব্যগুলো শুনে এবং এই পুরো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন শিল্পী প্রতিমন্ত্রী অত্যন্ত চমৎকারভাবে তিনি সেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি এই বার্তাগুলো পাঠিয়েছেন। অবশ্যই জনগণ না চাইলে ক্ষমতায় টিকে থাকা না ভালো। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা ব্যারিস্টার রুমিন ফারানার এই বক্তব্যগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।